আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রায় 3.5 মাসেরও বেশি সময় আমরা পোকো M3 রেগুলার ইউজিং এর পর আজকের ভিডিওতে পোকো M3 ফুল অন রিভিউ করতে যাচ্ছি এবং আমরা পুরো ভিডিওতে 5টা মেইন পয়েন্টের মধ্যে বিভক্ত করেছি। ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল ডিজাইন এবং ডিসপ্লে, সেকেন্ডলি সফটওয়্যার বা ইউআই এবং থার্ডলি পারফরমেন্স কিংবা প্রসেসর নিয়ে আলোচনা করব এবং 4 নম্বরে থাকবে আমাদের ক্যামেরা এবং 5 নম্বরে ব্যাটারি ব্যাকআপ এবং 6 নম্বরে যে বোনাস পয়েন্টটা থাকবে ভিডিওর শেষে সেটা হলো প্রোজ এন্ড কনস। আপনার ডিসিশন নিতে হেল্প করব যে আপনার অ্যাকচুয়ালি এই ফোনটা প্রয়োজন আছে কিনা এবং কোন কোন জিনিসগুলোর জন্য আপনি এই ফোনটাকে কনসিডার করতে পারেন এবং কোন কোন জিনিসগুলো যদি আপনার প্রয়োজন থাকে সেগুলো আপনি পাবেনই না এই ফোনের মধ্যে। কিন্তু বন্ধুরা, এরও আগে সবসময় মতো আমি ইউসুফ স্বাগতম জানাচ্ছি ওস্তাদের এই নতুন একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক বন্ধুরা। ফার্স্ট অফ অল 1 নাম্বার পয়েন্ট থেকে যদি শুরু করি, ডিজাইন এবং ডিসপ্লে। প্রথমত এক কথায় যদি বলি, একদম ক্লিনভাবে এই ফোনটাকে ধরলে আপনার মনে হবে না যে এটা একটা কম দামি ফোন। প্রথমত বিষয়টা মাথায় রাখতে হবে। এবং ফোনের ব্যাক সাইডে লেদারের টেক্সচারের জন্য অনেকাংশেই গ্রিপ পাওয়া যায় এবং ডান দিকে পাওয়ার বাটন, ফিঙ্গারপ্রিন্ট আর ভলিউম রকার থাকছে। বাম সাইডের মধ্যে সিম স্লট, ডেডিকেটেড এসডি কার্ড স্লট থাকছে, উইচ ইজ গুড থিং। এবং ফোনের বটম সাইডে বা নিচ দিকে থাকছে টাইপ সি পোর্ট, স্পিকার অ্যান্ড মাইক্রোফোন। এবং ফোনের টপ সাইডের মধ্যে থাকছে আয়ার ব্লাস্টার, যেটা কিনা Xiaomi কখনোই মিস করে না। তাদের সকল ফোনের মধ্যে আমরা পাই একটা ইউজফুল জিনিস। সেকেন্ডলি যে জিনিসটা থাকছে সেটা হলো 3.5 মিলিমিটার জ্যাক এবং আরও একটা স্পিকার, মানে এখানে স্টেরিও স্পিকার থাকছে। সাউন্ডের দিক দিয়ে এই ফোনটা যে ধরনের সাউন্ড প্রোভাইড করে এই বাজেট ক্যাটাগরির মধ্যে কোনো ফোনের মধ্যে আপনি পাবেন না, এটা নিশ্চিতভাবে ধরে রাখতে পারুন। ফোনের সাউন্ড একদমই পিকে দিলেও তেমন বেশ একটা ডিস্ট্রেশন দেখা যায় না, সাউন্ড লাউডে থাকা সত্ত্বেও। এবং এই পয়েন্টের মধ্যে আরও যে জিনিসটা রয়েছে সেটা হলো ডিসপ্লে, এবং এই ডিসপ্লে হলো এই ফোনের মেইন কি সেলিং পয়েন্ট। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এই বাজেট ক্যাটাগরির মধ্যে এখন পর্যন্ত রিয়েলমি টক্কর দিতে পারছে না, শুধুমাত্র Xiaomiর কাছে ডিসপ্লের দিক দিয়ে এবং ডিজাইনের দিক দিয়ে। ফর এক্সাম্পল, এখানে 1080p এর FHD প্লাস এর IPS LCD প্যানেল থাকছে উইথ 19.5:9 এক্সপেক্ট রেশিও এবং পিক্সেল ডেন্সিটি থাকছে 395 ppi। ওয়াইড 1L1 এর সাপোর্ট থাকছে এবং ডিসপ্লেকে প্রোটেক্ট করছে গরিলা গ্লাস 3। এখন যদি ইউজিং এক্সপিরিয়েন্স নিয়ে বলি, আউটডোরে ফার্স্ট অফ অল তেমন বেশি একটা পিক ব্রাইটনেস পাইনি, কিন্তু অনেকে বলছে যে টাচ লেটেন্সি হচ্ছে, সেই ব্যাপারটা একদমই ছিল না। মিস টাচিং হচ্ছিলই না, কিন্তু টাচ লেটেন্সির মধ্যে ফোনটা একটু ল্যাগিশ টাইপ অফ স্লো, এই জন্যে টাচ লেটেন্সিটা মনে হয়। আর এই জিনিসটা ক্লিয়ার করব একদম কনক্লুশনে, এবং তার আগে আমরা কথা বলবো আমাদের সেকেন্ড পয়েন্ট নিয়ে বা থার্ড পয়েন্ট, যেটাকে গেলাম বলুন প্রসেসরকে নিয়ে। এবং ফোনকে পারফরমেন্সের দিক দিয়ে পাওয়ার আপ করার জন্য 11 ন্যানোমিটারের Qualcomm Snapdragon 662 প্রসেসর থাকছে এবং ফোনকে গ্রাফিক্স রেন্ডারিং এর জন্য Adreno 610 এর জিপিইউ থাকছে, যেটা কিনা বিল্ট ইন প্রসেসরের সাথে। কিন্তু এই জিনিসটার জন্যই এই ফোনটা এত বেশি ল্যাগি। কেননা ব্যাপারটা হচ্ছে কি, এই সময় এসে এই বাজেট ক্যাটাগরির মধ্যে প্রসেসরের দিক দিয়ে মিডিয়াটেক অনেক অংশে ডমিনেট করছে। একটা সময় ছিল যে মিডিয়াটেকের প্রসেসর মানে মদন টেকের প্রসেসর, হেলিও P22 বাজে ধরনের প্রসেসর এই বাজেট ক্যাটাগরির মধ্যে ঢালাওভাবে চাইনিজ ব্র্যান্ডগুলো দিয়ে যেত। ফর এক্সাম্পল, সিম্ফনি সহ আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো আমাদেরকে ইচ্ছা মতো বোধহয় বানাইতো, কিন্তু সেই সময় আমরা Qualcomm-এর প্রসেসরগুলোর দিকে বেশি রিলাই করতাম। কেননা কম বাজেট হোক কিংবা বেশি বাজেট হোক, Qualcomm একলাই ডমিনেট করতো প্রসেসর মার্কেটের দিক দিয়ে। কিন্তু এই সময় খেলাটা একদমই চেঞ্জ আপ হয়ে গিয়েছে। বাজেট ক্যাটাগরির চিপসেট কিংবা বাজেট ক্যাটাগরির ফোনের জন্য ডেডিকেটেডলি মিডিয়াটেক যেই ধরনের গেমিং পারফরমেন্সওয়ালা প্রসেসর নিয়ে আসছে, সেগুলো ডে টু ডে লাইফের মধ্যে আরও ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারছে পুরো সবগুলো টাস্ক, এবং আগামী কিছু সময়ের মধ্যে ভালো ধরনের পারফরমেন্স ধরে রাখতে পারছে, যে জিনিসটা কিনা Qualcomm তাদের বাজেট ক্যাটাগরি প্রসেসরের মাধ্যমে পারছে না। এবং আরও একটা পয়েন্ট রয়েছে, সেটা হলো Snapdragon 682 দিয়ে অনেকগুলো ফোন আমরা ইতিমধ্যে দেখেছি, কিন্তু এই ফোনটা যে ধরনের ল্যাগিশ একটু পারফরমেন্স দেয় কিংবা স্লোনেস দেয়, সেইটা অন্য কোনো ফোনের মধ্যে পাওয়া যায়নি। তার একটা বড় কারণ রয়েছে, কেননা সেখানে 720p ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর এইখানে 1080p একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্স থেকে শুরু করে সব দিক থেকেই এই ডিসপ্লেটাকে হ্যান্ডেলিং করার জন্য তেমন বেশি কেপাবেল না এই প্রসেসরটা। আর যদি কেপাবেল হয়েও থাকে, আপনারা তো MIUI এর অবস্থা জানেনই। MIUI এর অবস্থা এতটাই বেশি এই সময় খারাপ হয়ে গিয়েছে যে পোকো লঞ্চার থাকার পরও বা পোকো অপটিমাইজেশন করার পরও অনেক অংশেই তাদের ফোন এই ধরনের প্রসেসরের সাথে অনেক বেশি স্লো মনে হয়। অনেক অংশেই তারা কিছু কিছু জিনিস সলভ করেছে। ফর এক্সাম্পল, শুরুর দিক দিয়ে আমি যেরকম স্লোনেস পেয়েছিলাম, আস্তে আস্তে এটা অনেকটাই কাটিয়ে উঠেছে, কিন্তু এটার থেকে এই বাজেট ক্যাটাগরির যে ধরনের পারফরমেন্স পাওয়া যাচ্ছে কম্পিটিটরদের কাছ থেকে, সে ধরনের পারফরমেন্স একদমই থাকছে না।
এর মধ্যে একটা বড় বিষয় কোয়ালকমের যেরকমটা কিনা দুর্বলতা রয়েছে তাদের এই বাজেট ক্যাটাগরির মধ্যে প্রসেসরের ক্ষেত্রে, তার থেকেও বড় কথা এটা 1080p ডিসপ্লেও হয়তো বা হ্যান্ডেলিং করতে পারছে না এই প্রসেসরটা। আর পারফরমেন্স নিয়ে যেহেতু বলছি, সেখানে একটা বড় ভূমিকা পালন করে আমাদের 3 নাম্বার পয়েন্ট যেটা কিনা রয়েছে সেটা হলো সফটওয়্যার কিংবা ইউআই। সফটওয়্যার নিয়ে যদি একদমই ট্রান্সপারেন্টভাবে খুলে বলি, এই সময় আমাদের অফিসিয়াল মার্কেটের মধ্যে মোটরোলা অনেক অংশে এগিয়ে এসেছে, কিন্তু তারা অ্যাগ্রেসিভ প্রাইজিং রাখছে ঠিকই, কিন্তু এগ্রেসিভ পারফরমেন্সওয়ালা ফোন আনতে পারছে না, এটা একটা ফ্যাক্ট। কিছু কিছু তাদের হার্ডওয়্যার ওই পরিমাণ ক্যাপেবল না এই ধরনের ফোনগুলো কিংবা শাওমির রেডমি নোট 10 সিরিজের ফোনগুলোর সাথে কম্পিটিশন দেওয়ার মতো। কিন্তু এখানে একটা ফ্যাক্ট রয়েছে, তারা ইউজিং এক্সপিরিয়েন্সের দিকে বেশি নজর দেয়। এইখানে যদি আমি এই ফোনটাকে নিয়ে যদি বলি, পোকো M3-র মধ্যে সফটওয়্যারের দিক দিয়ে অনেক অংশেই প্রবলেম রয়েছে। ফর এক্সাম্পল, হুটহাট ম্যাক্সিমাম সময় ল্যাগ মেরে দেয়, একটু সফটওয়্যার ওপেন হতে কিংবা টাচের মধ্যে একটু ডিলে দেখা যায়। এটা অ্যানিমেশনের জন্য হতে পারে, কারণ তারা ওরমভাবে অপটিমাইজ করে না প্রত্যেকটা ফোনের জন্য। ফর এক্সাম্পল, তাদের 4 থেকে 12 GB ওয়ালা র্যাম পর্যন্ত ফোন আসতেছে শাওমির, ঠিক তেমনিভাবে তাদের 6 সিরিজের প্রসেসর দিয়েও ফোন আসতেছে, আবার 8 সিরিজের প্রসেসর দিয়েও ফোন আসতেছে, কিন্তু MIUI তারা ডেভেলপ করছে একদম একইভাবে, এবং তাদের ফোনগুলো ওরকমভাবে হ্যান্ডেলিংই করতে পারছে না, এবং তারা অপটিমাইজেশনের দিকে খেয়ালও রাখে না। এই জিনিসটা অনেক অংশেই দেখা যায় এর পারফরমেন্সের দিক দিয়ে, যেগুলো কিনা একটু কম স্পেক কিংবা প্রসেসরের দিক দিয়ে একটু দুর্বল হয়, ওইখানে গিয়ে শাওমি ম্যাক্সিমাম সময় ল্যাগ করে। এই জিনিসটার ক্ষেত্রে গেমিং এর মধ্যে দেখা যায় পাবজিকে সর্বোচ্চ 30 FPS এ খেলা যায়, এবং পাবজিতে একদম চোখে পড়ার মতোই ল্যাগ দেখা যায়। এরকম না যে ল্যাগ নাই কিংবা গেমিং এর জন্য ঠিকঠাক আছে, না, এটা অ্যাকচুয়ালি কোনো গেমিং ফোন না। কিন্তু হ্যাঁ, গেমিং করতে পারবেন হুটহাট আর কি, কিন্তু লম্বা সময় রেগুলার গেমিং করে থাকলে এর থেকে আরও ভালো ভালো অপশন আছে, রিয়েলমি C25 সহ আরও ইত্যাদি ইত্যাদি, ওগুলো দেখতে পারেন, যেগুলো কিনা ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য বানানোই হয়েছে। আর যে কোনো ফোনেরই একটা অ্যাভারেজ কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসরওয়ালা যে ধরনের পারফরমেন্স দিয়ে থাকে ওই প্রসেসরওয়ালা ফোনগুলো, সেই ধরনের পারফরমেন্স থাকছে, তেমন আহামরি কিছুই থাকছে না। এবং আমার মতে কোয়ালকমের সবচেয়ে বাজে প্রসেসরগুলোর মধ্যে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এবং 662। এই দুইটা প্রসেসর অনেক অংশে ফ্লপ হয়ে গিয়েছে। যেই ধরনের ফোনগুলোর সাথে আসে ওই ফোনগুলো তেমন বেশি একটা ক্যাপেবল হয় না এই সময় মিডিয়াটেকের সাথে কম্পিটিশন দেওয়ার মতো। মিডিয়াটেক বাজেট ক্যাটাগরির মধ্যে যে ধরনের পারফরমেন্স কিংবা যেই ধরনের এক্সপিরিয়েন্স মানুষকে প্রোভাইড করছে, কিন্তু পোকোর যে ধরনের বাগস থেকে শুরু করে যেসব সফটওয়্যার ইস্যু রয়েছে ওইগুলো একদম দ্রুতই ফিক্স করা দরকার। এবং আরও একটা জিনিস, 1080p ডিসপ্লেটা যে Adreno 610 গ্রাফিক্সটা হ্যান্ডেলিং করতে পারছে না, এটাকেও পোকোর কিছু অংশে ফিক্স করা দরকার সফটওয়্যার ইস্যুর দিক দিয়ে। এবং ডিরেক্টলি মতামত জানাতে গেলে এই ফোনটা গেমারদের জন্য একদমই না, এবং ফর ইনফরমেশন জাইরোস্কোপ সেন্সর এই ফোনের মধ্যে থাকছে না। আর আমাদের 4 নাম্বার পয়েন্ট নিয়ে যদি কথা বলি, 4 নাম্বার পয়েন্টে থাকছে ক্যামেরা, যেটাও কিনা একটা বড় ইস্যু এই ফোনের জন্য। ফার্স্ট অফ অল, এই ফোনের মধ্যে রিয়ার ক্যামেরা থাকছে শুধুমাত্র একটাই 48 মেগাপিক্সেল, আর বাকি দুইটা থাকছে দুধবাত ক্যামেরা। ওগুলো নিয়ে একদমই কথাবার্তা বলবো না। ক্যামেরা স্যাম্পলস দেখতে চাইলে ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে দেখে আসতে পারেন, কিন্তু এখানে যদি আমরা একদম ট্রান্সপারেন্টভাবে ডিটেলিংয়ের সাথে কথা বলি, সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা ইউজুয়ালি অ্যাভারেজ 48 মেগাপিক্সেলের ক্যামেরা যেরকম থাকে ঠিক ওই রকমই থাকছে। লো লাইট কন্ডিশনে কিংবা খারাপ লাইটিংয়ে গেলে একদমই ল্যাগি অবস্থা এসে পড়ে। আর ক্যামেরার মধ্যে তেমন বেশি একটা অপটিমাইজেশন করা হয়নি, যে জিনিসটা শুরুতে দেখা গিয়েছিল। এবং আপডেট আসার পর পোর্ট্রেট মোডটা অনেক অংশেই ঠিকঠাক হয়ে গেলেও পিকচার অনেক পরিমাণ স্যাচুরেটেড আসছিল, যে জিনিসটা কিনা আগে আমরা রিয়েলমির ফোনগুলোর মধ্যে ফেস করতাম, পিকচার অনেক পরিমাণ হলুদ করে দেয় কিংবা স্যাচুরেটেড করে দেয়। সেই জিনিসটা আস্তে আস্তে শাওমি ধরে ফেলেছে, এবং তারা বেশি পরিমাণ ন্যাচারাল কালার প্রোভাইডই করে না। আর কালার টোনও সব জায়গায় একই রকম থাকে না, এক এক কন্ডিশনে এক এক রকম কালার প্রডিউস করে। কিন্তু অ্যাভারেজ 48 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে ঠিকঠাকই আছে, কিন্তু আমার যে জিনিসগুলো তুলে ধরা দরকার সেগুলো আপনার সামনে তুলে ধরলাম। এগুলো আমার কাছে ভালো লাগেনি অ্যাকচুয়ালি। অ্যাট দ্য এন্ড যদি আপনার ডিসিশন কিংবা প্রোজ অ্যান্ড কনসগুলোকে নিয়ে যদি বলি, ফার্স্ট অফ অল এর ভালো দিকগুলোর মধ্যে থাকছে অ্যাগ্রেসিভ প্রাইজিংয়ের মধ্যে দারুণ একটা অ্যাট্রাক্টিভ ডিজাইন, যেটা কিনা অনেককেই আকর্ষণ করবে এই ফোনের জন্য। এবং সেকেন্ডলি যে জিনিসটা থাকবে এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা দুর্দান্ত ডিসপ্লে, ফুল এইচডি প্লাসের ডিসপ্লে অনেক অংশে কন্টেন্ট কনজিউমারদের জন্য অনেক বেশি পরিমাণ বেস্ট হবে। একটা অফিসিয়াল ফোন হিসাবে বাজেট ক্যাটাগরির মধ্যে রিয়েলমি এটা একদমই প্রোভাইড করতে পারে না। আর ফোনের ডাউনগ্রেডগুলোর মধ্যে থাকবে ফার্স্ট অফ অল ল্যাগি পারফরমেন্স এবং ক্যামেরার দিকতে অনেকাংশে। ল্যাগি পারফরমেন্সের মধ্যে প্রসেসর, সফটওয়্যার ইস্যু সবগুলোকে একসাথে একটা পারফরমেন্সের মধ্যে সমন্বয় করা হয়েছে, কিন্তু ক্যামেরাটার মধ্যেও তেমন একটা আহামরি অ্যাগ্রেসিভ কিছুই নেই। এই বাজেট ক্যাটাগরির মধ্যে
এক্সপেক্ট করাটাও বোকামি, কিন্তু আর কিছু টাকা বাড়ালে কিংবা আনঅফিসিয়ালি যদি আপনি রেডমি নোট 10 কিনেন, রেডমি নোট 10 অনেক অংশে বেটার ছবি প্রডিউস করবে এই ফোনটা থেকে, এটা অ্যাকচুয়ালি বলা যায়। আর বাদ বাকি ফাইনাল ডিসিশন থাকবে এই, যদি আপনি মাল্টিমিডিয়া কনজিউম করেন, অনেক বেশি FHD প্লাস ডিসপ্লের প্রয়োজন, ভালো ডিজাইন প্রয়োজন, ক্যামেরা নিয়ে অ্যাভারেজ ক্যামেরা ধরলে চলবে, গেমিং করেন না, তাহলে এই ফোনটা অবভিয়াসলি পারচেস করতে পারেন। 6000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে, যেটা কিনা দারুণ বিষয়, এবং ব্যাটারি ব্যাকআপ বলতে গেলে একদিনে একদমই শেষ করা যায় না। আপনি যত বড় হেভি ইউজার হন না কেন, অ্যারাউন্ড 1.5 দিনের মতো অ্যাভারেজ চলেই যায়। এবং 6000 mAh এর এই ম্যাসিভ ব্যাটারিটাকে পাওয়ার আপ করার জন্য, যদিও বা এই ব্যাটারি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু আউট অফ দ্য বক্স আপনারা 22 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। আজকে মানবতাটা চিন্তা করে দেখুন, হ্যারাই নিজেরাই চার্জার বাইর করা দেয়। অ্যাপেল শুরুতে ট্রেন্ড করে, অনেক কোম্পানি চার্জার দিতেছে না, কিন্তু যতখানি চার্জার সাপোর্ট করে এর থেকেও বেশি ওয়াটের চার্জার তারা ফ্রিলি দিয়েছে। আর যেহেতু তাদের আউট অফ দ্য বক্স 22 ওয়াটের চার্জার দিতে তেমন বেশি একটা প্রবলেম হয়নি, কিংবা টাকাও লাগেনি, ফ্রিতেই তারা দিয়ে দিয়েছে। ঠিক তেমনি আপনিও একটা কাজ ফ্রিতে করতে পারেন, সেটা হলো নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, একদমই ফ্রি, কোনো টাকা লাগবে না। খালি লাল বাটনটাকে কালো করে দিন এবং বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। অ্যাজ এ রিকোয়েস্ট এই জিনিসটা আপনি এখনই করে ফেলুন, এবং ভিডিওতে একটি থামস আপ দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে। এবং থামস আপ না দিলেও ডিসলাইক অবভিয়াসলি দিয়ে যাবেন, এবং নিচে কমেন্ট বক্সে এই ফোনটার খারাপ দিক কিংবা ভালো দিক নিয়ে, এবং আমাদের জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ টিপস থাকে সেগুলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।